বললাম তো বায়োলজি সেকেন্ড পেপার, এই যে পঞ্চম অধ্যায়, এই পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে শ্বসন এবং শ্বাসক্রিয়া। সবার আগে প্রশ্ন যে শ্বসন শ্বাসক্রিয়া মানে কি? শ্বসন মানে হচ্ছে আমরা যখন এই বাইরের পরিবেশ থেকে, বায়ুমণ্ডল থেকে আমাদের নাসারন্ধ্রের মাধ্যমে অক্সিজেনকে ইনহেল করব, সেই অক্সিজেনটা আমাদের দেহের মধ্যে ঢুকবে, রক্তে যাবে, রক্তে গ্লুকোজকে দহন করবে, শক্তি উৎপাদন করবে এবং বজ্র হিসেবে উৎপাদন করবে কার্বন ডাই অক্সাইড। সেটা আমাদের ফুসফুসে আসবে, পরে ফুসফুস থেকে আবার এই পথ দিয়ে বের হয়ে যাবে। এই পুরো প্রসেসটাকে বলা হয় শ্বসন। আমাদের দেহের প্রধান শ্বসন অঙ্গের নাম হচ্ছে ফুসফুস। তাও আবার কয়টা? দুইটা। এখন দুইটা। এখন যে প্রশ্নটা পরীক্ষায় গ ঘতে আসে সেটা হচ্ছে আমাদের শ্বসন তন্ত্রের তালিকা করো, অংশগুলোর তালিকা করো। আমাদের শ্বসন তন্ত্রে কি কি আছে, তার নাম কি, কাজ, সবকিছু এ টু জেড অবস্থান সহকারে সবার আগে। এইগুলাকে বলা হয় নাসারন্ধ্র। কয়টা? দুইটা। এই দুইটা নাসারন্ধ্রের মাঝে এই যে ব্যবধায়ক আছে না, এইটাকে বলা হয় সেপ্টাম। একটা নাসারন্ধ্র দুইটা, মাঝে সেপ্টাম একটা। আর আমাদের এই যে নাকের এখানে একটা উৎস আছে না, এই যে উৎস যেখানে নাকের ফুল পড়ে, এইটাকে বলা হয় ভেস্টিবিউল। ভেস্টিবিউল। এই ভেস্টিবিউলে লোম থাকে। তার মানে পরীক্ষা যদি এমসিকিউতে আসে আমাদের নাকের এক্স্যাক্টলি কোথায় লোম থাকে, তুমি কি বলবা? ভেস্টিবিউলে লোম থাকে। ফিক্সড এখানে, শুধু এইটুকু। এটা বুঝছো না? শুধু এইটুকুর বাইরে কোথাও লোম থাকে না। এই লোমটা ছাকনির মতো কাজ করে, এরকম ধুলাবালি ঢোকা থেকে ঠেকায়, ধুলাবালির জন্য ভিতরে ঢুকতে না পারে। আচ্ছা, তারপরে আমাদের নাকের এই যে অংশটা একদম এই পর্যন্ত যে অংশটা, এইটাকে বলা হয় নাসা গহ্বর। কি বলে? কোনটা? মানে এই ভেস্টিবল তো উঁচু না, এর পরের থেকে শুরু করে এই পর্যন্ত হাড়টুকু সম্পূর্ণ এর ভিতরে ছিদ্র আছে। সম্পূর্ণ ছিদ্রকে কি বলে? নাসা গহ্বর। এই যে নাসা গহ্বর, এই নাসা গহ্বরের মধ্যে সিলিয়াযুক্ত মিউকাস কোষ থাকে। আবার কি থাকে বললাম? সিলিয়াযুক্ত মিউকাস কোষ। আর মিউকাস কোষে মিউকাস তৈরি হয়, এই যে নাক দিয়ে যে পানি বের হয় ওইটা। আর এর পাশাপাশি অলফ্যাক্টরি স্নায়ু কোষ থাকে। তাহলে পরীক্ষা যদি বলে আমাদের নাকে কোন স্নায়ু থাকে, আমরা বলবো অলফ্যাক্টরি স্নায়ু। এটা কি করে? এটা উদ্দীপনা নেয়, এটা ঘ্রাণ নেয়। যেমন স্বাদ না, কিন্তু স্বাদ দেয় জিহ্বা, ঘ্রাণ নেয়। পাশে বিরিয়ানি রান্না করছে, আমরা স্মেলে বলি বিরিয়ানি রান্না করতেছে, এটা অলফ্যাক্টরি স্নায়ু নেয়। আমরা যারা নাকে ড্রপ ব্যবহার করি, এটা তো কখনোই ভালো জিনিস না। তাও ব্যবহার করি, বাট কখনোই ভালো না। কেন ভালো না? ডাক্তাররা বলে যে কেন ভালো না। আসলে কাহিনী হচ্ছে আমরা যদি ড্রপটা রেগুলার প্রচন্ড পরিমাণ ইউজ করি, ওই ড্রপের কারণে আমাদের যে অলফ্যাক্টরি স্নায়ু, এটা আস্তে আস্তে ওর কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। আমি যেমন স্মেল পাই না, আমি ইউজ করি অনেক বছর ধরে। হ্যাঁ, আমি স্মেল পাই না, আমি কোনো স্মেলই পাই না, লিটারালি মানে পাই না বলা যায়, একদম জিরো। বুঝছো? এই যে আশেপাশে পোলাপান দেখা যায় কিছু কিছু খাচ্ছে বা কোনো স্মেল তরকারির, আমি পাই না, একদম পাই না। এটা হলো অলফ্যাক্টরি স্নায়ু এই ঘ্রাণটা নেয়। আর এর পাশে আরো কিছু কাজ করে যেগুলো তোমাদের বইতে দেয়া নাই। যেমন দেখো একটা জিনিস, সেটা হাসি। আমাদের হাসি হয় এই অলফ্যাক্টরি স্নায়ুর জন্য, কাশি না, কিন্তু এটা ভিন্ন। আমাদের নাকে বিদ্যমান যে অলফ্যাক্টরি স্নায়ু, তার জন্য কি হয়? যদি কোনো ধুলাবালি প্রবেশ করে, কোনো জীবাণু প্রবেশ করে, সেই ধুলাবালি জীবাণু যদি অলফ্যাক্টরি স্নায়ুকে ছোঁয়া দেয়, আঘাত করে, তখন আমাদের কি হয়? হাসি হয়, যাতে এটা সরে যায়। ইয়েস, এটা কাইন্ড অফ দেহের ভালোর জন্যই করে। দেখবে নাকের মধ্যে ছোট বাচ্চারা তো হাসি দিতে পারে না, ওদের নাকে যখন কফ বেঁধে থাকে তখন দেখবা বলে, ডাক্তাররা বলে দেয় দিবেন ওই টাওয়েল বা গামছার একটা লাস্ট যে অংশ থাকে, ওটা নাকের মধ্যে দিয়ে সুরসুরি দিবেন, দেখবেন হাসি দিবেন। আমাদের গলায় এই জায়গায় থাকে ভেগাস স্নায়ু, যার জন্য আমাদের কাশি হয়। হাসি হয় কোন স্নায়ুর জন্য? অলফ্যাক্টরি। কাশি হয় কোন স্নায়ুর জন্য? ভেগাস স্নায়ু। ঠান্ডা লাগলেও তো হাসি হয় আমাদের। হ্যাঁ, হাসি যদি না হয় তাহলে বুঝো তুমি ঠিক আছে। হাসি হইলেই বুঝে নিবা তোমার নাকের মধ্যে হয় ধুলাবালি ঢুকছে, নাহলে জীবাণু ঢুকছে, শিওর। ঠান্ডা লাগলে কি জীবাণু ঢোকে নাকি? তোমার ঠান্ডা লাগছে বাট তোমার হাসি হচ্ছে না, তাহলে বুঝবা শুধু তুমি জাস্ট ঠান্ডা লাগছে, বাস এই। আর যদি তোমার হাসিও হয় তাহলে বুঝতে হবে তুমি মারাত্মক পর্যায়ে চলে গেছে, জীবাণু এখন আক্রমণ করে ফেলছে সরাসরি। ওকে, যাও তাহলে
নাসার অন্ধ দুইটা, সেপ্টাম একটা, ভেস্টিবিউল দুইটা, ছাকনির মতো কাজ করে। নাসা গহ্বর, এইদিকে একটা এদিকে একটা, যেখানে অলফ্যাক্টরি স্নায়ু থাকে, এটা হাসি হয়, ঘ্রাণ উদ্দীপনা গ্রহণ করে। এই নাকটাকে যদি আমরা এই বরাবর কেটে ফেলি, তখন এখানে আমরা দুইটা ছিদ্র দেখতে পারবো, তাকে কোয়ানা বলে। কোয়ানা। কি দেখতে পারবো? দুইটা ছিদ্র, এর নাম কি? কোয়ানা। কোয়ানা। এবার এই ছিদ্র তো এখান থেকেই আছে, এবার এখানেও দুটো ছিদ্র, এখানে আবার ছিদ্র আছে, ইয়েস। এই এক যে পাশে আরেক একটা, আবার বলা মানে এক পাশে এই পাশে একটা এই পাশে একটা, হ্যাঁ, তাই তো? দুইটা এই যে এখানে আছে, এখানে। এই যে মানুষ মারা গেলে যে কঙ্কাল পাওয়া যায় বা মাথার যে খুলি দেখা যায়, তুমি ইউটিউবে সার্চ দিতে পারো, ফেসবুকে মানে গুগলে সার্চ দিতে পারো, ওটা এখানে নাক টুকলে থাকে না? ইয়েস, এই হলো সে কাহিনী, ওটা কোয়ানা। আচ্ছা, কোয়ানা। কারণ এটা তো মাংস, এটা হাড় না, এটা পচে যাবে আমি স্বাভাবিক। বলতাম এটা হাড়, দেখে তো তাই মনে হয়। হ্যাঁ। এটা হাড় না? হাড়তে একদম গোড়ায়, এগুলো হাড় না। কোয়ানাই হাড়, কোয়ানাই, তার আগে হাড় নেই। আচ্ছা আচ্ছা। তাহলে কাহিনী কি বুঝছো? তার মানে আমরা কঙ্কালে যে জিনিসটা দেখতে পাই, ওটা আসলে নাসার অন্ধ না, ওটা কোয়ানা। এবার এই কোয়ানা থেকে শুরু করে এই পর্যন্ত এইটাকে বলা হয় নাসা গলবিল। কি বলে? নাসা বলে। এই নাসা গলবিল 12.5 সেন্টিমিটার দৈর্ঘ্য, 12.5 সেন্টিমিটার দৈর্ঘ্য। এবং এই নাসা গলবিলের মুখে আলজিব্বা থাকে, যাকে ইংলিশে উভুলা বলা হয়। তুমি আয়নার সামনে গিয়ে বড় করে হাঁ করে দেখবা, ওটাকে কি বলে? আলজিব্বা বলে, ইংলিশে উভুলা বলে। কিন্তু এখন পর্যন্ত অধিকাংশ 99% স্টুডেন্টই আলজিব্বার উপজিব্বা বোঝে না। তারা যখন যেটা মন চায় বলে দেয়, কিন্তু না, এই দুই জিনিস, কারণ বইতে নাই তো, এদের প্যাচ লাগে বেশি। ওকে, তাহলে নাসা গলবিলের মুখে কি থাকে? আলজিব্বা থাকে, যাকে ইংলিশে কি বলা হয়? উভুলা। আচ্ছা, এবার তাকাও, এই যে এখানে উঁচু হয়ে আছে না, এটা তরুণাস্থি। এইটাকে বলা হয় স্প্লাঙ্কনিক বন। স্প্লাঙ্কনিক বন, যে সকল তরুণাস্থি হাড়ের মতো শক্ত, তাকে কি বলা হয়? স্প্লাঙ্কনিক বন বলা হয়। ওকে, এইগুলো আসলে হাড় না, একসময় হাড় তৈরি হয়। না না, এটা এইখানে হাইওয়েড এখানে, আর এটা আলাদা। তো আমাদের এইটা যেটা না, এটা আসলে তরুণাস্থি। বলো তরুণাস্থি? হ্যাঁ, তরুণাস্থি। আমাদের এখানে 3 রকম তরুণাস্থি থাকতে পারে: থাইরয়েড, ক্রিকয়েড, অ্যারিটিনয়েড। থাইরয়েড, ক্রিকয়েড, অ্যারিটিনয়েড, 3 প্রকার তরুণাস্থি আমাদের এখানে থাকতে পারে। এই 3 প্রকার তরুণাস্থির মধ্যে সব থেকে বেশি যেটা থাকে ওইটা হচ্ছে থাইরয়েড। 3টাই কখনো থাকবে, যেখানে একটা থাকবে। 3টার মধ্যে তরুণাস্থি। ইয়েস, থাইরয়েডের গ্রন্থিও আছে। গ্রন্থি আছে না? হ্যাঁ, থাইরয়েড কি বললাম? তরুণাস্থি। 3 প্রকারের যেকোনো একটা থাকলেই হইলো, বাট মোস্টলি থাইরয়েড থাকে। থাইরয়েড, এরিটয়েড, ক্রিকয়েড আর অ্যারিটিনয়েড। এই যে থাইরয়েড তরুণাস্থি, এই থাইরয়েড তরুণাস্থির নাম হচ্ছে কণ্ঠমণি। অপর নাম কি নাম? থাইরয়েড তরুণাস্থি অপর নাম কণ্ঠমণি। আরেকটা নাম আছে অ্যাডামস অ্যাপেল। প্রশ্ন কি, একে অ্যাডামস অ্যাপেল বলা হয় কেন? আদম আলাইহিস সালামের মা হাওয়াকে যখন রাখা হয়, তখন তাদেরকে বলা হয় ফল খাওয়া যাবে না, ঠিক আছে, খাওয়া যাবে না। কিন্তু শয়তানের প্ররোচনায় আদম আলাইহিস সালাম খেয়ে ফেলে, গিলে ফেলে। যখন সে গিলে ফেলে, তখন তার মধ্যে ফিল আসে, আমার তো শয়তান এই কাজটা করাইছে, আমি তো এটা ইচ্ছেতে করে নাই, শয়তান এমন ভাবেই করছে, আমি করে ফেলছি, এটা আমার ঠিক হয় নাই করা। যখনই সে গিলে ফেলার পরে ফিলটা আসে, সে সঙ্গে সঙ্গে তার হাত দিয়ে ভেতরে ফেলে, যে আর নামতে দেবে না। আচ্ছা আচ্ছা, আর না, তখন তার ওই ফলটা তখন এখানে আটকায় যায়। ফুলের তখন থেকে এটা আছে। আমি বললাম এটা কাটার জন্য, এটা না না না, তখন এই আরবিতে বা বাংলায় আমরা বলি আদম, ADAM, আদম। ওই খ্রিস্টানরা বা তোমার ইংলিশে অ্যাডাম বলে, উচ্চারণ হয়। এতে এও মানে এতে এও হয়, আও হয় উচ্চারণ। এই হলো অ্যাডামস অ্যাপেল। এখন এই অ্যাডামস অ্যাপেলের পাশেই থাকে ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রকে আমরা ইংলিশে বলি ল্যারিংস। ষড়যন্ত্রকে আমরা ইংলিশে কি বলি? ষড়যন্ত্রকে আমরা ইংলিশে বলি ল্যারিংস। এই যে ষড়যন্ত্র, এর মানে আমাদের অ্যাডামস অ্যাপেলের পাশে যে ষড়যন্ত্র ল্যারিংস, এই ষড়যন্ত্রটা এই ভোকাল কর্ড থাকে। আমাদের ল্যারিংস এর মধ্যে ভোকাল কর্ড থাকে কয়টা? 6টা। এই ভোকাল কর্ডের কাজ হচ্ছে তরঙ্গ ক্রিয়েট করা, শব্দ না, তরঙ্গ। ল্যারিংসে থাকে ভোকাল কর্ড 6টা। একটা গিটারে যেমন 4টা থাকে, আমাদের ষড়যন্ত্র থাকে 6টা ভোকাল কর্ড।
ওই ভোকাল কর্ড 6টা তরঙ্গ ক্রিয়েট করে, যেগুলো আমাদের কানে কম্পন সৃষ্টি করে শব্দে রূপান্তরিত হয়। ব্যাপারটা এরকম। এখন আসি, সেটা হচ্ছে একটা ছেলের কণ্ঠ মোটা কিন্তু একটা মেয়ের কণ্ঠ চিকন হয় কেন? একটা ছেলের যে ভোকাল কর্ড সেটা যে তরঙ্গগুলা ক্রিয়েট করে এর বিস্তার অনেক বেশি, ফ্রিকোয়েন্সি কম। বিস্তার বেশি হওয়ার জন্য 1 সেকেন্ডে ফ্রিকোয়েন্সি কম, হ্যাঁ, এই জন্য শুনতে ভালো লাগে না, বেশ ক্লিয়ার শোনা যায় না, বেশ। মানে ক্লিয়ার বোঝা যায় না। মানে হ্যাঁ। একটা ছেলে যদি খুবই ফাস্ট কথা বলে তার কথাগুলো কান পর্যন্ত ঠিক মতো ক্যাচ করতে চায় না যে কি বললো, এই প্রবলেমটা খুব হয়। কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে তা না, ওর বিস্তার কম হওয়ার জন্য ফ্রিকোয়েন্সি অনেক বেশি, আমাদের কান শুনতে খুব শ্রুতি মধুর মনে হয়, ভালো লাগে। তাই দেখো অধিকাংশ নিউজ পোর্টালে হ্যাঁ দেখে দেখে নিউজ পড়ে কারা, হ্যাঁ, ছেলেরা নাই তো বললাম। খুবই কম। কিন্তু যে সকল জায়গায় লাইভ চ্যাট হবে, লাইভ তর্ক হবে, ওইখানে মেয়েরা নাই, ওইখানে মেয়েরা নাই, ওখানে শুধু ছেলেরা। কারণ ওই রকম জায়গায় নার্ভাস হয়ে যাওয়ার বিশাল ব্যাপার থাকে, তো ছেলেরা ছাড়া মেয়েরা জীবন হ্যান্ডেল করতে পারে না। খেয়াল করে দেখুন। এবার পাখির ক্ষেত্রে একটু আলাদা, পাখির কণ্ঠটা আরো তীক্ষ্ণ হয়। পাখিদের যে ষড়যন্ত্র ওইটাকে ল্যারিংস বলে না, ওটাকে সিরিংস বলে, সিরিংস। এবার এই যে অ্যাডামস অ্যাপেল, এখান থেকে শুরু করে আমাদের পঞ্চম যে পশুকা এই পর্যন্ত, এইটাকে বলা হয় ট্রাকিয়া। এই শ্বাসনালীকে আমরা কি বলবো? ট্রাকিয়া। পশু এখানে সার্ভাইকাল পশুর 7টা না? আর বলো, সার্ভাইকাল পশুর 7টা না? সার্ভাইকাল পশুর পশুকা না, পশুকা, পশুকা বলতে এই যে বুকের হাড়, রিপ। ও তাহলে আমাদের পঞ্চম যে পশুকা এই পর্যন্ত যে দূরত্ব, এই শ্বাসনালীকে আমরা কি নাম দিছি? ট্রাকিয়া। এই ট্রাকিয়ার দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার, ব্যাস 2 থেকে 2.5 সেন্টিমিটার। 10 থেকে 12, 2 থেকে 2.5। হ্যাঁ, ওই ট্রাকিয়ার সমস্ত শরীর জুড়ে এরকম সি বা রিং আকৃতির গোল 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 অনেকগুলা ইয়া থাকে, তরুণাস্থি থাকে। হাড়ের মধ্যে পড়েছে, হ্যাঁ, একদমই করে রাখে, ওকে ঘিরে ধরে রাখে, তরুণাস্থি থাকে। ওই তরুণাস্থি থাকে হচ্ছে, নতুন বইতে বলা আছে 15 থেকে 20টা, পুরাতন বইতে বলা আছে 16 থেকে 20, অন্য রাইটারের বইতে বলা আছে 12 থেকে 18। 15 থেকে 20, আগে বলা 16 থেকে 20, 12 থেকে 18। প্রশ্ন হচ্ছে এই ট্রাকিয়াতে তরুণাস্থি কেন থাকে? ট্রাকে এরকম ছিদ্র হয়, এর ভিতর দিয়ে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের বিনিময় হয়। যদি সিপে যদি যায়, কোনো কারণে চেপে যায় তাহলে সমস্যা। তরুণাস্থির কাজ হলে ধরে রাখা, কোনোভাবে চুপসে যেতে দেবে না। কিন্তু কেউ যদি চেইন স্মোকার হয় তখন ওই তরুণাস্থি নষ্ট হয়ে যায়, তখন আস্তে 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 পার্মানেন্ট ভাবে একদম কমে যায়, তখন তার শ্বাসকষ্ট হয়। এখন দেখা যায় সিগারেট যারা খায় তাদের প্রথম অবস্থায় কিছু হয় না, যখন এমন হয় যে বয়স বেড়ে গেছে তখন তারা এর ফল তখন ভোগ করে, এখন না। স্লো পয়জন। কিন্তু এটা এমন না যে এখন খাচ্ছে ওই সময় বন্ধ করে দেবো না, এটা সম্ভব, যা ঘটনা ঘটে গেছে। আচ্ছা, এবার আসি, খেয়াল করো তাহলে এই পর্যন্ত আমাদের ট্রাকিয়া আসলো। এখানে এসে ট্রাকিয়া 2টা ভাগে বিভক্ত হয়ে চলে যাবে নালীর মতো করে, এদের নাম হচ্ছে ব্রঙ্কাস। কি নাম? ব্রঙ্কাস। রাইট ব্রঙ্কাস, লেফট ব্রঙ্কাস। হার্টের মতো কি এটা রাইট লেফট উল্টা? রাইট ব্রঙ্কাস, লেফট ব্রঙ্কাস, কিছু তথ্য আছে এগুলো আবার বইতে। আপনি কিন্তু রাইট, ও আপনার ক্ষেত্রে রাইট, ঠিক আছে ঠিক আছে। এবার বইতে কিন্তু এখানে তথ্যগুলো নাই। রাইট ব্রঙ্কাস খাটো, মোটা, 3টা খণ্ডে বিভক্ত, বলে 6টা থেকে 10টা তরুণাস্থি দিয়ে গঠিত। বাম ব্রঙ্কাস লম্বা, চিকন, 2টা খণ্ডকে বিভক্ত, 9টা থেকে 12টা তরুণাস্থি দিয়ে গঠিত। আর এটা কতটা বললেন? 6 থেকে 10, 9 থেকে 12। 6 থেকে 10। ওকে, গেল। এবার এই ব্রঙ্কাস গুলো ফুসফুসের মধ্যে ঢুকে যায়। কল্পনা করো, কলম হয়ে গেল, এটা বন্ধ। কল্পনা করো এটা হলো আমার ব্রঙ্কাস, এটা ফুসফুস ঢুকে গেছে। ব্রঙ্কাসের যে অংশ ফুসফুসের মধ্যে ঢুকলো তাকে বলে প্রাইমারি ব্রঙ্কাস। প্রাইমারি কি বলে? প্রাইমারি ব্রঙ্কাস। কোনটা? মানে এটা পুরোটাই তো ব্রঙ্কাস, কিন্তু এই ব্রঙ্কাসের যতটুকু অংশ এই যে ফুসফুসের মধ্যে টাচ করে আছে, এইটুকু অংশকে আমরা কি নাম দিছি? ভিতরে ঢোকার অংশটাও নাকি? শুধু না, বাইরে বাইরে বাইরে, এইটুকু মুখে মুখে যতটুকু লেগে আছে এটাকে কি বলবো আমরা? প্রাইমারি ব্রঙ্কাস। প্রাইমারি ব্রঙ্কাস। এই যে একটা ফুসফুস, এর যে অংশ দিয়ে ভেতরে ঢুকছে তাকে বলা হয় হাইলাম।
যে অংশ প্রাইমারি ব্রঙ্কাস হাইলাম দিয়ে ভিতরে ঢুকলো, ঢোকার পরে দেখো তো ওই ব্রঙ্কাসের অংশ দেখা যায় কিনা। হ্যাঁ, এইটাকে বলা হয় সেকেন্ডারি ব্রঙ্কাস। যেটা ভিতরে ঢুকে আছে সেকেন্ডারি সেকেন্ডারি ব্রঙ্কাসের পরে প্রান্তীয় ব্রঙ্কিওল, কি বলে, প্রান্তীয় ব্রঙ্কিওল। তারপরে শ্বসন ব্রঙ্কিওল। এটা কি চাকের প্রাইমারি অংশ? ব্রঙ্কাস, হাইলাম, সেকেন্ডারি ব্রঙ্কাস, প্রান্তীয় ব্রঙ্কিওল, শ্বসন ব্রঙ্কিওল। এটা কি পুরোটাই চাকের অংশ? না না, তারপরে থেকে ট্রাকে তো কবে গেই শেষ, চাকে কখন শেষ? এই যে এখানে শেষ হয়ে গেল না, যে আপনি ধরছেন না ঢুকে আছে সেকেন্ডারি ব্রঙ্কাস, তো ব্রঙ্কাস। ও আচ্ছা, চাকের পরে ব্রঙ্কাস। ট্রাকে তো এখানে শেষ, তারপরে পরে ব্রঙ্কাস ছিল। তাহলে ফুসফুসের অংশ ধরা হয় ব্রঙ্কাসকে? সেকেন্ডারি ব্রঙ্কাস থেকে ফুসফুসের অংশ, তার উপরে তো আলাদা। প্রাইমারি ব্রঙ্কাস। এবার বলো বুঝছো কিনা। এবার দেখো, এই যে আমাদের ফুসফুস, এর বহিস্থ আবরণ দেখতে হালকা গোলাপি হয়ে থাকে। বহিস্থ আবরণটার নাম হচ্ছে প্লুরা বা প্লিউরা। দুইটা স্তরে বিভক্ত, প্যারাটাল স্তর আর ভিসেরাল স্তর। আমাদের ফুসফুস দুইটা, ডান ফুসফুস সাইজে বড়। ডান ফুসফুস 625 গ্রাম, 3টা লোব, 10টা লোবিউল। বাম ফুসফুস 565 গ্রাম, 2টা লোব, 8টা লোবিউল। লোব মানে খণ্ড, সেগমেন্ট। লোবিউল মানে ছোট ছোট সেগমেন্ট। আরেকবার বলেন এই যে এইটা। ডান ফুসফুস 625 গ্রাম, 3টা লোব, 10টা লোবিউল। বাম ফুসফুস 565 গ্রাম, 2টা লোব, 8টি লোবিউল। লোব আর লোবিউল মানে কি, সেগমেন্ট বোঝায়, খণ্ড বোঝায়। লোব মানে বড়, লোবিউল মানে ছোট। বড় খণ্ড এতটা, ছোট খণ্ড, মানে বড় খণ্ডের ভিতরেই লোবিউল, মানে লোবের ওর ভিতরে থাকে। পরে এই যে আমাদের পুরো শ্বসন তন্ত্র, এটা কিন্তু দেখতে উল্টানো বৃক্ষের মতো। এই যে কাণ্ড আসলো, আস্তে আস্তে যে ছড়ায় গেল, উল্টানো বৃক্ষের মতো। এবার আসি, আমাদের ফুসফুসের একক হচ্ছে অ্যালভিওলাস। আমি কি অ্যালভিওলাই বলতে পারি, অ্যালভিওলার থলি বলতে পারি। এই যে বললাম না, যেখানে শ্বসন ব্রঙ্কিওল, ওই শ্বসন ব্রঙ্কিওলে অনেকগুলা থলির মতো গুটি গুটি এভাবে অ্যাটাচ হয়ে থাকে, অনেকগুলা। ওই এক একটাকে বলা হয় অ্যালভিওলার থলি। অনেকগুলো অ্যালভিওলার থলি যখন একসঙ্গে থাকে তখন দেখতে আঙ্গুরের থোকার মতো। এই অ্যালভিওলার থলিকে ফুসফুসের কি বলা হয়, একক বলা হয়। এবার আসি অ্যালভিওলার থলি। এবার আসি, সেটা হচ্ছে একটা বাচ্চা মাত্র জন্মগ্রহণ করছে, এর 2টা ফুসফুস মিলায়ে অ্যালভিওলার থলির সংখ্যা 20 মিলিয়ন, মানে 2 কোটি। ওই বাচ্চার বয়স যখন 8 বছর হবে তখন 300 মিলিয়ন, 30 কোটি। যখন অ্যাডাল্ট হয়ে যাবে, নতুন বইতে বলা আছে 480 মিলিয়ন, পুরাতন বইতে বলা আছে 70 মিলিয়ন, সরি 700 মিলিয়ন। ওকে, এই যে বহিস্থ আবরণ, আমাদের অ্যালভিওলাসের যে বহিস্থ আবরণ, এর নাম হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম। এর পুরুত্ব বা ব্যাস 0.2 মাইক্রোমিটার, 0.2 মিলিমিটার। আমাদের অ্যালভিওলাসের বহিস্থ আবরণের নাম কি বললাম, স্কোয়ামাস এপিথেলিয়াম। এই স্কোয়ামাস এপিথেলিয়ামে মোট 5 প্রকারের কোষ আছে, তোমাদের বইতে দেয়া নাই। টাইপ 1 কোষ, টাইপ 2 কোষ। টাইপ 2 অপর নাম হচ্ছে সেপ্টাল কোষ, এটার নাম সেপ্টাম। আর টাইপ 2 নাম কি, সেপ্টাল। তারপরে আরবিসি, ম্যাক্রোফেজ, এন্ডোথেলিয়াল, এরকম মোট 5টা কোষ। এই 5টার মধ্যে যে টাইপ 2 সেপ্টাল কোষ, ওই সেপ্টাল কোষ থেকে সারফেক্টেন্ট ক্ষরণ হয়। তার মানে একটা বাচ্চার বয়স, একটা মেয়ে প্রেগনেন্ট, তার পেটের বাচ্চার বয়স যেদিন 23 সপ্তাহ হবে, 23 সপ্তাহ হলেই সে বাচ্চার দেহে সারফেক্টেন্ট ক্ষরণ হওয়া শুরু হয়ে যায়। ওর কাজ কি, আমাদের যে ফুসফুসের মধ্যে অ্যালভিওলার থলি আছে, ওইটা অক্সিজেন জমা রাখে। আমরা যখন অক্সিজেন গ্রহণ করি, অ্যালভিওলার থলি সে অক্সিজেনটাকে কি করে, জমা রাখে। আমরা যখন দম বন্ধ করে রাখি না, ওই অ্যালভিওলার থলি আমাদের হেল্প করে, অল্প অল্প অক্সিজেন দেয়, আর বেশিক্ষণ দম ধরে রাখতে পারি। এটা কিন্তু চুপসেও যেতে পারে, ফেটেও যেতে পারে। ওই সারফেক্টেন্টের কাজ হলো এটা মেক শিওর করা যেন কোনো ক্ষতি না হয়। সিগারেট খাইলে সারফেক্টেন্ট ক্ষরণ হয় না, এবার থলি ফেটে যায়, নষ্ট হয়ে যায়। বেশি বয়সে কি করে, খালি কাশে, কারণ অ্যালভিওলার থলিগুলা নষ্ট হয়ে গেছে। এখন সে আর আগের মতো অক্সিজেন ধরে রাখতে পারে না। বুঝছো কি বললাম?
এরপরে পেটের বাচ্চার বয়স যখন 24 সপ্তাহ হয়, পেটের বাচ্চার বয়স 24 সপ্তাহ হলে সেই বাচ্চাটা স্বাধীন অস্তিত্বের অধিকারী হয়ে যায়। তখন মায়ের কোনো দেহের কোনো পার্ট না সে। 24 সপ্তাহ আগ পর্যন্ত টিউমার আর বাচ্চা সেম, মায়ের দেহের একটা 24 অংশ। সপ্তাহ 24 সপ্তাহ হয়ে গেলেই কি একটা স্বাধীন অস্তিত্বের অধিকারী, একটা মানুষ হয়ে যায় সে। এই জন্য তখন আর বাচ্চা অ্যাবর্শন করা যায় না। তাহলে বাচ্চা অ্যাবর্শন করার সময় কত? 24 সপ্তাহের আগ পর্যন্ত। এবার নিঃশ্বাস প্রশ্বাস কার্যক্রম, কিভাবে নিঃশ্বাস প্রশ্বাস কার্যক্রমটা হয়। আচ্ছা আচ্ছা, এটাকে একটা জিনিস বলে দেই। তার মানে আমাদের এই যে অ্যালভিওলার থলিগুলো অনেকগুলো একসঙ্গে যুক্ত থাকে না, একটা অ্যালভিওলার থলি আর একটা অ্যালভিওলার থলির মাঝে ট্রাবেকুলি নামক পর্দা থাকে, যে পর্দা দ্বারা দুইটা থলি পরস্পর কি থাকে? পৃথক থাকে। আমাদের নাক দিয়ে যে কার্বন ডাই অক্সাইড বের হয় প্রতিদিন প্রায় 600 ml পানি বের হয়ে যায়, আমরা বুঝতেও পারি না কি পরিমাণ পানি বের হয়ে যায় বলো। কোথা থেকে? দেহের ভিতর থেকে। দেহের মধ্যে গরম না, পানি বাষ্প হয়ে নাক দিয়ে বের হয়ে যায় প্রতিদিন, বাষ্প হয়ে প্রতিদিন প্রায় 600 ml, হাফ লিটার থেকেও বেশি, কিন্তু আমরা বুঝতে পারি না। আমাদের দেহের মধ্যে কিছু উদ্বায়ী পদার্থ আছে, ক্লোরোফর্ম, ইথার, অ্যামোনিয়া, এগুলাও আমাদের নাক দিয়ে গ্যাস ফর্মে বের হয়ে যায়, আমাদের দেহের মধ্যে আছে এগুলো। সিওটি বের হয় না, তাই তো? এইভাবে সেটা হচ্ছে কিভাবে নিঃশ্বাস প্রশ্বাস কার্যক্রমটা আমাদের বডিতে নিয়ন্ত্রণ হয়। আমাদের অক্সিজেন দরকার, কিন্তু অক্সিজেন কখনোই বায়ুমণ্ডল থেকে একা একা আমাদের ফুসফুসের মধ্যে আসবে না। ফুসফুস চাপ চায় আমি সেজন্য আয়তনে বড় হয়, যেন ভিতরে নিম্নচাপ সৃষ্টি হয় আর যেন অক্সিজেনটা আসে। কিন্তু ফুসফুস বড় হইতে পারতেছে না, কারণ আমাদের দেহের মধ্যে জায়গা নাই। তখন আমাদের ব্রেনকে বলে, ব্রেন তখন আমাদের বক্ষপিঞ্জরকে বলে, আমাদের বক্ষপিঞ্জরে দুইটা ফুসফুসের মাঝে ইন্টারকোস্টাল পেশি থাকে। এমন ছিল, এমন হয়েছে, দেখো কোথায়? আমাদের এই বক্ষপিঞ্জরে এই দুই এইভাবে থাকে না, দুইটা পরশুকার মাঝে ইন্টারকোস্টাল পেশি থাকে। এমন ছিল, এমন হয়ে যায়, প্রসারিত হয়ে যায়, ছড়াই যায়, এই যে এরকম। এটা মানে এটা প্রসারিত হতে পারে, তাই তো? তাহলে ভিতরে জায়গা কি হলো? বাড়লো। আর তখন ফুসফুস আয়তনে কি হয়ে যায়? বেড়ে যায়। আর ফুসফুস যখন আয়তনে বেড়ে যায় তখন বাহির থেকে অক্সিজেন ঢুকতে পারে, ফুসফুসের নিম্নচাপ সৃষ্টি হয়। তখন 104 মিলিমিটার মার্কারি চাপে অক্সিজেন বাহির থেকে ফুসফুসের মধ্যে প্রবেশ করে। 104 মিলিমিটার। পুরাতন বইতে বলা আছে 107, নতুন বইতে 104। ওকে, তারপরে এবার আসি। এবার কি হবে যে আমাদের দেহে অক্সিজেনটা ফুসফুসে আসার পরে সে ফুসফুস কি করবে, যখন সমগ্র দেহ থেকে অ্যালভিওলার থলির ভিতরে অক্সিজেনটা জমা থাকবে, সমগ্র বডি থেকে যখন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত অ্যালভিওলার থলির কাছে আসবে, ও কি করবে, রক্ত থেকে কার্বন ডাই অক্সাইডকে চুষে নেবে আর তার অক্সিজেন ওই রক্তের ভিতরে দিয়ে দেবে। আর যখন অ্যালভিওলার থলি থেকে অক্সিজেন রক্তের ভিতরে যাবে তখন তার চাপ থাকবে 40 মিলিমিটার মার্কারি। 40 কিসের? অক্সিজেনের 40 মিলিমিটার মার্কারি। আর আমাদের এবার রক্তের মধ্যে অক্সিজেন কি চলাচল করবে না? রক্তের মধ্যে অক্সিজেন যখন চলাচল করবে ততক্ষণই চলাচল করবে যতক্ষণ না চাপ 100 হয়। চাপের সাথে কিভাবে 100 হবে? কি সম্পর্ক? চাপের জন্য তো অক্সিজেনটা চলাচল করে, মানে অক্সিজেন ততক্ষণ পর্যন্ত চলাচল করবে যতক্ষণ না চাপ কত হয়? 100 হয়, তার পর্যন্ত চলতে থাকবে। 100 হলে কি হবে? 100 হলে আর অক্সিজেন চলাচল করতে পারবে না। ওটা লিমিট। হ্যাঁ, লিমিটেশন। আর যে কার্বন ডাই অক্সাইড অ্যালভিওলার থলির ভিতরে ছিল সেটা বের করা লাগবে না, কিন্তু কার্বন ডাই অক্সাইড কি একা একা বের হবে না। ও তখন ব্রেনকে আবার বলবে, ব্রেন তখন বক্ষপিঞ্জরকে বলবে, বক্ষপিঞ্জর এমন ছিল না, এবার চাপ দেবে। মানে বাতাস যখন চাপ মিক্স হয়ে গেছে, ফুসফুসে যখন আঘাত লাগবে তখন কার্বন ডাই অক্সাইডকে অত্যধিক চাপে নাক দিয়ে বের করে দেবে। এই হলো প্রসেস। মূল কাজটা করে অ্যালভিওলার থলি। এটা এমন হতে পারে না যে রক্তের ভিতর থেকে আপনি একটা এয়ারটাকে আলাদা করছেন, যেহেতু রক্তক্ষরণ হতে পারে না। আর আপনি একটা রক্তের ভিতর থেকে আপনি পুরো এয়ারটাকে আপনি আলাদা করে দিচ্ছেন অ্যালভিওলার থলির মাঝখানে, কিন্তু রক্তক্ষরণ হতে পারে না।
আলোড়ন হবে কেন? এটা আণুবীক্ষণিক ভাবে হবে তাই? ইয়েস, এটা বিনিময় হয়। মানে একটা লিকুইড থেকে আপনি এয়ারটা পুরো এয়ারটাকে আপনি বের করে দিচ্ছেন। এর কারণ আছে, কারণটা হচ্ছে কি অ্যালভিউলার থলি, যেটা অ্যালভিউলার থলির পাশে এরকম নালী, এরকম ছিদ্র মতো আছে, নালীর মতো, ওটা ওর ভিতর দিয়ে যায় রক্ত। আর যখন যায় তখন ওইখানে যাওয়ার সময় বাবলস ক্রিয়েট হয় গ্যাসের জন্য। আর অ্যালভিউলার থলি তখন ওই বাবলস গুলা থেকে গ্যাস গুলাকে টেনে নেয়, আর তার মধ্যে বিদ্যমান অক্সিজেন গুলাকে ওর মধ্যে ঢুকায় দেয়। এটা অবশ্যই অনেক জটিল প্রসেস। আমরা তো সহজ করে বলবোই, স্বাভাবিক, মেডিকেল হলে শেখাবে এরকম করে। ওকে, এবার শ্বসন হার মানে কি? প্রতি মিনিটে একবার নিঃশ্বাস একবার প্রশ্বাসকে বলা হয় শ্বসন হার। প্রতি মিনিটে যারা অ্যাডাল্ট এদের 14 থেকে 18 বার, যারা শিশু এটা 40 বার। তার মানে একটা শিশুর 2টা ফুসফুস মিলায়ে যতগুলো অ্যালভিউলার থলি আছে, ওই অ্যালভিউলার থলি যতটুকু অক্সিজেনকে জমা রাখছে ওইটুকু ওর জন্য এনাফ না। ওর সমগ্র বডির জন্য কি এনাফ না। কিন্তু বাচ্চারা এমন করে, এটা ওইটা অসুস্থ না। এর কারণটা হচ্ছে ওর বডির জন্য যে পরিমাণ অক্সিজেন দরকার সেটা ওর ওই অত অল্প সংখ্যক পারতেছে না, এখনো পারতেছে না। 20 বার বললেন কত? 20 থেকে কি বলো? কত বললেন? অ্যাডাল্টের কত বললেন? অ্যাডাল্টের হচ্ছে 480 মিলিয়ন, নবজাতক শিশু হচ্ছে 20 বিলিয়ন। না না না, কি হাড়? ও হাড়, অ্যাডাল্টদের 14 থেকে 18 বার, 14 থেকে 18 আর বাচ্চাদের হচ্ছে 40 বার। 40 বার, 14 থেকে 18। এরপরে আসি আর কি, হ্যাঁ এবার আমরা শিখবো নিঃশ্বাস প্রশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণ। এই নিঃশ্বাস প্রশ্বাসটা কিভাবে কন্ট্রোল হয়, নিয়ন্ত্রণ হয় কিভাবে? বলবা 2টা উপায়ে নিয়ন্ত্রণ হয়, স্নায়বিক নিয়ন্ত্রণ, রাসায়নিক নিয়ন্ত্রণ। স্নায়বিক, রাসায়নিক। সবার আগে স্নায়বিক নিয়ন্ত্রণ, এটা 3টা অংশে বিভক্ত। প্রথম শ্বাসকেন্দ্র, মানুষের শ্বাসকেন্দ্র 4টা, মেডুলা অবলাঙ্গাটা আর পঞ্চের পাশে উপস্থিত। এই 4টা শ্বাসকেন্দ্র দ্বারা নিঃশ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রিত হয়। শ্বাসকেন্দ্র বলতে শ্বাসকেন্দ্র যেগুলো কন্ট্রোল করে যে এখন কি অক্সিজেন গ্রহণ করব নাকি কার্বন ডাই অক্সাইড ছাড়বো। শ্বাসকেন্দ্র 4টা, কি একটা ডান পাশে 2টা বাম পাশে 2টা? ইয়েস। এদেরকে নিউমোট্যাক্সিক অ্যানিস্টিক বলা হয়। নিউমোট্যাক্সিক অ্যানিস্টিক একজোড়া করে মোট 4টা থাকে। এবার আসি 2 নম্বর ধাপ, শ্বসন অঙ্গে প্রতিবর্তী ক্রিয়া। কোনো কারণ মানে কোনো অজানা কারণে আমাদের হৃৎপিণ্ড হঠাৎ করে আয়তন বেড়ে যায়, আবার হঠাৎ করে আয়তন কমে যায়। হৃৎপিণ্ডের আয়তন হঠাৎ করে বেড়ে যায়, আবার হঠাৎ করে কি হয়, কমে যায়। এইটাকে বলা হয় হেরিং ব্রয়ার প্রতিবর্তী ক্রিয়া। বলো কি বলা হয়? হেরিং ব্রয়ার প্রতিবর্তী ক্রিয়া। আচ্ছা, সংকোচন প্রসারণ হলে তো পাম্প হবে, স্বাভাবিক আয়তন বাড়বে, আপনি অন্যভাবে বলছেন। না, আমাদের ফুসফুসের যে নরমাল সংকোচন প্রসারণ আছে না, এটা পার করে ফেলে, হয় তার থেকে হয় বেশি, তার থেকে হবে কম। এটা কখন হয়? যখন শ্বাসের সমস্যা। এটা অনেক এটা ক্লিয়ার করে। এটা কি অনেক কারণ হতে পারে, সিগারেট খাওয়াতে পারে, ভাজা পোড়া হইতে পারে, দৌড়লে হাঁপাই যায়, সেটাই বলতেছি, অ্যাজমা হতে পারে। আমাদের কোনো কাজকর্মের জন্য আর কি মেইনলি এটা ঘটে। শ্বাসকষ্টের কারণে অক্সিজেন বেশি লাগে। আমাদের নাকে থাকে অলফ্যাক্টরি স্নায়ু, যার জন্য হাসি হয়। গলায় থাকে ভ্যাগাস স্নায়ু, যার জন্য কাশি হয়। আমাদের গলায় আরেকটা স্নায়ু থাকে, তার নাম হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু। কি নাম বললাম? গ্লোসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু। যে এখানে এক জায়গায় এই গ্লোসোফ্যারিঞ্জিয়াল স্নায়ুর কারণে যদি কোনো ব্যক্তির দেহে গ্লোসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু সক্রিয় হয়, তার গ্যাগ প্রতিবর্তী ক্রিয়া হয়। গ্যাগ প্রতিবর্তী ক্রিয়া মানে কি? এটা কিন্তু শ্বাসনালী, বি কেয়ারফুল, এটা খাদ্যনালী। কারণ অধ্যায়টাই যেহেতু শ্বাসনালী নিয়ে, অনেকে ভুলবশত বলে ফেলে মুখ দিয়ে। এটা কি হবে? খাদ্যনালী, শ্বাসনালী না। কোনো কারণে যদি একজন ব্যক্তির গ্লোসোফ্যারিঞ্জিয়াল স্নায়ুটা অ্যাক্টিভেট হয়ে যায়, তখন তার গ্যাগ প্রতিবর্তী ক্রিয়া হয়, মানে খাদ্যনালী চুপসে যায়। তখন খাবার ঢোক গিলতে গেলে মনে হয় যে খাবার ঢুকতেছে না। দেখো সবার লাইফে একবার হলে হবেই বিষম খাওয়া বলে, ওটা বিরোধী জিনিস, যে খাবার হচ্ছে না, কি বলে, খাবার গলায় বেঁধে গেছে। খাবারটা তুমি মুখের মধ্যে দিয়ে শুকনো খাবার ঢোক গিলছো, কিন্তু খাবার মনে হলো ধীরে 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 নামতেছে, মনে হয় গলায় খাবার বেঁধে গেছে, আস্তে আস্তে নেমে যায়। মাঝে মাঝে হয়, ওষুধ খেলে হয়। এইটা ওর জন্য হয়। এটা হলো গ্যাগ প্রতিবর্তী ক্রিয়া। কোনো ব্যক্তির যদি দেহের মধ্যে যদি পার্মানেন্টলি যদি স্নায়ুটা অ্যাক্টিভেট হয়ে যায়, সে আর কোনোদিন খাবার খেতে পারবে না। তাকে স্যুপ বানায় খাওয়ার লাগবে, সে খাইতে পারবে না, অসম্ভব। কাজ কি তাহলে? এটা
কোনটা স্নায়ুর কাজ এইটা বলো আমি যে গ্যাপ প্রতিবর্তী ক্রিয়া হয় এর মানে কারণে? এটা তো কারণে তো অবশ্যই এখানে আছে। হুম, না মূল কারণটা কি এটা তো অসুবিধা হয় বুঝলাম খাবার খেতে, হুম। লাগে কখন মানে এটা ছোট খাদ্য এটা ছোট হয় লাগে কখন? আর বলে আমি বুঝি নাই। আপনি বললেন না খাদ্য এটা চুপসে যায় মানে হুম, হুম। ই হয়ে যায়, তো এটার কারণটা কি মানে প্রয়োজনটা কি? বোঝো নাই তো, খারাপ দিক। আপনি হ্যাঁ, না শরীরে সবকিছু একটা কারণ তো থাকে, কারণই থাকে, এই খারাপ দিক আছে, এর ভালো দিক না। খারাপ দিক হলো এইটা। সুবিধা নেই তার মানে। না, এবার আসি তারপরে আর কি এটা কি অ্যাক্টিভেট হওয়ার কোনো ইয়ে আছে নাকি যে এই কারণে অ্যাক্টিভেট হয়? নর্মালি হয়ই না। এর ঠেকানোর উপায় আছে। ঠেকানোর উপায়টা হলো তুমি যখন খাবার খাবা, সামান্য একটু পানি খাওয়া শুরু করার আগে ডিজাইন একটু পানি খেয়ে গলাটা ভিজাই নাও, তোমার কোনোদিনই হবে না। আচ্ছা, নেক্সট। এবার আসি 3 নম্বর ধাপ, স্নায়বিক উদ্দীপনা। আমাদের মাথায় বিভিন্ন অংশ আছে, যেমন পিটুইটারি গ্রন্থি আছে, থাইমাস গ্রন্থি আছে, তারপরে থ্যালামাস আছে, হাইপোথ্যালামাস আছে। এই সকল অংশ দ্বারা আমাদের বিভিন্ন রকমের উদ্দীপনা নিয়ন্ত্রিত হয়। হাসি, কান্না, আবেগ, কষ্ট, এই সবকিছু নিয়ন্ত্রণ হয় হাইপোথ্যালামাস দ্বারা। হৃৎপিণ্ডের স্পন্দন, ফুসফুসের স্পন্দন, নিঃশ্বাস প্রশ্বাস সবকিছু নিয়ন্ত্রণ হয় পন্স মেডুলা অবলাঙ্গাটা দ্বারা। কোনটা কোনটা বললেন? কোনটা বলো? নিঃশ্বাস প্রশ্বাস আর কি? পন্স মেডুলা অবলাঙ্গাটা, হ্যাঁ হ্যাঁ ওটা কি বললেন কি নিঃশ্বাস প্রশ্বাস, আমাদের হৃৎপিণ্ডের স্পন্দন, আমাদের ফুসফুসের স্পন্দন, এই সবকিছু এইভাবে। এবার আসি নিঃশ্বাস প্রশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণের 2 নম্বর নিয়ন্ত্রণ, রাসায়নিক নিয়ন্ত্রণ। এটা বইতে কিছু উল্টাপাল্টা ব্যাখ্যা দেওয়া আছে, আমি আমার মতো করে বললাম। মনে করো দেখবা আমরা যখন খেলি, ফুটবল খেলি, তখন অনেক দৌড়াদৌড়ি করি না? যখন আমরা দৌড়াদৌড়ি করি আমাদের বডিতে যত কোষ আছে সবগুলা কোষ ইউজ হয়। আর যখন সবগুলো কোষ ইউজ হয় তখন আমাদের দেহ বলে আরো অক্সিজেন দাও, আরো অক্সিজেন দাও, এবং গ্লুকোজকে দহন করে শক্তি তৈরি করা লাগবে। আমরা খুবই ফাস্ট অক্সিজেনকে গ্রহণ করি। দেখবা আমরা যখন খেলি আমরা খুব দ্রুত এরকম অক্সিজেন গ্রহণ করি না খুব দ্রুত? এমন হয় দেখবা খেলার সময় আমাদের মুখ খুলে যায়, খেয়াল করছো? কারণ আমরা নাক মুখ দুই দিক দিয়ে অক্সিজেন ঢুকাই। প্রবলেমটা হয় কোথায়? আমরা যখন অক্সিজেনকে ঢুকাই আমার দেহের ভিতরে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় না? আমরা কিন্তু বের করি না তা কিন্তু না, আমরা বের করি, বাট যেই রেশিওতে আমরা অক্সিজেনকে ইনহেল করি সেই রেশিওতে আমরা কার্বন ডাইঅক্সাইড বের করি না। এইভাবে তুমি তো অনেকক্ষণ যদি পার হয়ে যায় তাহলে দেহের ভিতরে কার্বন ডাইঅক্সাইড পরিমাণটা কি হয়ে যাবে? অতিরিক্ত বেড়ে যাবে, আর যেটা শরীরের জন্য ভালো না। তখন আমাদের ব্রেন আমাদেরকে বোঝায় এর সমাধানের জন্য, ব্রেন আমাদেরকে বলে এটা করো, তখন আমরা এমন করি রিল্যাক্স হয়ে। আর কি হয়? যত কার্বন ডাইঅক্সাইড ছিল সব বের হয়ে গেল। এটা আমরা ভাবি আমরা নিজেরা করি, কিন্তু এটা ঠিক না। এটা আসলে আমাদের ব্রেন আমাদেরকে করাচ্ছে এটা করো তুমি, তাহলে তোমার ক্ষতি হয়ে যাবে। যে আপনি বললেন যে শরীরে যে পরিমাণ অক্সিজেন নেই তার চেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড শরীরে থাকে, কিন্তু আমরা যখন দৌড়াই তখন তো অক্সিজেনেরই ঘাটতি হয় মনে হয়, কারণ আমরা বেশি বেশি শ্বাস নিই, হাঁপাই যাই, দাঁড়ায় দাঁড়ায় শ্বাস নিই। আপনি যে বললেন অক্সিজেন বেশি নিই, কার্বন ডাইঅক্সাইড কম নিই, কার্বন ডাইঅক্সাইড কম বের করি, মনে তো হয় যে অক্সিজেনের ঘাটতি হয়ে যার কারণে আমরা হাঁপাই যাই, নিঃশ্বাস নিতে কি হয়, কষ্ট হয়, এরকম না? বেশি অক্সিজেন লাগবে। ব্যাপারটা এরকম না। আমাদের বডিতে মাঝে মাঝে কার্বন ডাইঅক্সাইড পরিমাণটা জমে বেশি, মাঝে মাঝে অক্সিজেন জমে বেশি। ব্যাপারটা এরকম, কোনো কিছু ফিক্স না। একসময় দেখা যায় কি দেহের মধ্যে অক্সিজেনের পরিমাণটা বেড়ে গেছে অনেক, কিন্তু কার্বন ডাইঅক্সাইড কি তুলনামূলকভাবে কম। তখন আমরা কি করি? তখন আমরা অক্সিজেন গ্রহণ করা বন্ধ করে দিই। মানে ব্যাপারটা এরকম, মানে ব্যাপারটা হচ্ছে আমাদের দেহের মধ্যে যেইটার পরিমাণটা বেড়ে যাবে আমরা সেইটাকে কন্ট্রোল করার চেষ্টা করি আমাদের বডি। এটাই হচ্ছে রাসায়নিক নিয়ন্ত্রণ, যে কোনটা বাড়লো কোনটা কমলো। যেমন যাদের শ্বাসকষ্ট হয় তাদেরকে বলা হয় যে ঘন ঘন না নিয়ে দেখো ঘন ঘন নেয়, আমরা বলি এটা করবেন না, আস্তে আস্তে লম্বা শ্বাস ঠিক হয়ে যায়। এই হলো ব্যাপার। আচ্ছা, এবার আসি, একটা সিগারেটে মোট 4000 প্রকার কেমিক্যাল থাকে। 4000টা না, 4000 প্রকার কেমিক্যাল থাকে। এই 4000 প্রকার কেমিক্যালের মধ্যে 3টা হচ্ছে সবচেয়ে প্রধান, নিকোটিন, টার, কার্বন মনোক্সাইড। একজন ব্যক্তি 3টা কাজ বলি আমি। প্রথম, একজন ব্যক্তি সিগারেট কোন উদ্দেশ্যে সে লাইফে প্রথম সিগারেট খাওয়া শুরু করলো? অনেক কারণ হতে পারে। এখনকার যে জেনারেশন এরা পার্ট নেওয়ার জন্য, বন্ধু করেছে, এরা
পার্ট নেওয়ার জন্যই খায়, ওকে যে বন্ধু খাচ্ছে আমু খাই, দেখতে কুল লাগবে। হুম এখনকার জেনারেশন। হ্যাঁ কিন্তু আগেকার দেখবা, ওদেরকে শুনে দেখবা, আগেকার লোকজনের এরা অধিকাংশই খায় চিন্তায়, প্রেসারে। ওকে ঠিক আছে, এখন সত্য কথা হলো, ইয়াস এটা একদম কারেক্ট। আমাদের যে নিকোটিন থাকে সিগারেটের মধ্যে, তামাকের ভিতরে, সেই নিকোটিন চিন্তাকে দূর করতে পারে। ইয়াস, এটা একদম সত্য, মিথ্যা না। তার মানে একজন ব্যক্তি যে উদ্দেশ্যে প্রথম সে সিগারেটটা খেলো, এটা একদম পারফেক্ট, কোনো ভুলই নেই, একদম কারেক্ট। বাট প্রবলেমটা হলো, সে জানে যে একটা খেলে জীবনে আর কাজ করবে না, বেশি খাওয়া লাগবে, আর বেশি খাইতে গিয়ে তার একটা অভ্যাসে অভ্যাস হয়ে হয়ে যায়, আর সেটা ছাড়তে পারে না। এখন problem নিকোটিন কি ক্ষতিকর মানে সিগারেট নিকোটিন ভালো, হ্যাঁ যে প্রসেসে নিচ্ছি সেটা ক্ষতিকর, তাই তো? ওটা পরে পরে হ্যাঁ। বলতেছে, তোমার একটু ওয়েট করো। নিকোটিন যে কেমিক্যাল, এটা শরীরের জন্য কিন্তু ভালো। কেন ভালো? যে আমার এই চিন্তা ভাবনা, আমার কষ্টটাকে আমি দূর করে ফেলতে পারলাম, অনেক ভালো জিনিস। বাট প্রবলেম কোথায় হয়? আমাদের যে মন, একটা ছেলে ছেঁকা খাইছে, এটা মন বিষয়ক ব্যাপার, স্নায়ু বিষয়ক ব্যাপার, কষ্ট। সে সিগারেট খাইলে এটা দূর হয়ে যাবে। সিরিয়াসলি কেমন বলি, এই নিকোটিন কি করে, আমাদের ওই ব্রেন ঘটিত যে স্নায়ুর ব্যাপারটা মনের, ওইটাকে আস্তে আস্তে নিষ্ক্রিয় করে দেয়। তখন সে আর ওই উদ্দীপনা আগের যে মতো পায় না। অংশতে চিন্তা করে তাই হ্যাঁ, তো? সে ওই উদ্দীপনা আর পাবেই না। তখন তো সে কষ্ট কম পাবে। হতে পারে একটু, হ্যাঁ কিন্তু কিন্তু বিষয়টা কোন জায়গায়, তাই তো নিকোটিন খুব ভালো জিনিস, তাহলে খারাপ কেন? সে যে রেগুলার খেতে শুরু করে, তখন তার ওই স্নায়ুটা কাজ করা টোটালি বন্ধ করে দেয়। তখন তার মায়া দয়া সব একদম টাটা বাই বাই, তার মধ্যে ফিলিংস আর থাকে না। দেখবা কি বলে নিজে- জীবনে শুনিনি এটা একদম কারেক্ট। নিজের ভাই, বাবা, চাচা এসব বাদ দিয়ে, কারণ আত্মীয় স্বজন এটা বাদ দিয়ে, হ্যাঁ। তোমাকে যদি অপরিচিত কাউকে রাখা যায়, একজন সিগারেট খায় একজন খায় না, তুমি যে সিগারেট খায় তা দেখে তুমি ভয় পাবা, যে দেখে কেমন ধরে লাগতেছে, আমার ভালো লাগছে না তাকে দেখে। কারণ ওই জিনিসটা, ওই নিকোটিনটা তার ব্রেনের স্নায়ুতে এমন ভাবে ট্রিগার করে, এমন ভাবে প্রভাব ফেলে, তার মধ্যে পরিবর্তন আসতে শুরু করে। এই যে আমি এটা বোঝাই কোন বিষয়ে আমি বলতে চাচ্ছি। তুমি রাস্তায় যাচ্ছ, দেখলা কি তোমার দাদি বা নানির বয়সে একজন ওই কি বলে, এই সদরের ভিতরে বসে বসে ভিক্ষা করতেছে। কেউ তার যদি স্নায়ু ঠিক মতো কাজ করে, তার দেখলে পারে কষ্ট লাগবে যে কিভাবে করতেছে, খারাপ লাগে। হ্যাঁ এটা কিন্তু জীবনে শুনিনি আমি। আমার কথা বলছো, খারাপ লাগবে। কেমন খারাপ লাগবে? যে ইনারও তো সন্তান ছিল না, ইনার সন্তানরা কি ইনাকে দেখে নাই? খারাপ, এই যে একটা ফিলিংস আসা, মনের মধ্যে একটা ফিলিংস আসা, যে হ্যাঁ এটা খারাপ, আমার খারাপ লাগলো, এই জিনিসটা ওদের দূর হয়ে যায়, থাকে না, এই ফিলিংস ওদের আসবেই না। তুমি যদি প্রমাণ চাও, তুমি কি করবে শোনা, বলি, হাতের আমদা দিয়ে যদি বলা যায়, যদি সাহস থাকে, এটা কাউকে কুক মারি দেখাও, তুমি পারবে না, অসম্ভব। তুমি মাটিকে দেখবে হাত পা থর করে কাঁপতেছে, হবে না, কিন্তু ওরা পারে। মানে ওই ফিলিংস আস্তে আস্তে দূর হয়ে যায়। শুধু নিকোটিনের হ্যাঁ, নিকোটিনটা হইলো, কারণ নিকোটিন প্রাইমারি স্টেজে তোমার উপকারী করলো, কিন্তু লং স্টেজে তোমার ক্ষতি করে দেবে। তোমার কথা বুঝতে পারছো? লং স্টেজে, মেন্টালি লং স্টেজে তোমাকে মেন্টালি সব দিক দিয়ে তোমাকে ক্ষতি করে দেবে। তোমার মধ্যে ওই যে বলে না যে এই ছেলেটা হচ্ছে বেশি ইমোশনাল টাইপের, অল্পতেই কেমন জানি ভেঙে পড়ে, এই সেই, সে অনেক বেশি শক্ত হয়ে যায়, তখন সে আগের মতো আর ওরকম থাকে না। শুধুমাত্র নিকোটিনের এই নিকোটিনটা এমন ভাবে প্রভাব পড়ে, ভালো দিক আছে কিন্তু লাস্টে যেটা খারাপ হয়ে যায়। নেক্সট 2 নাম্বার টার। তার বলতে তিনটা প্রধান উপাদানের 2 নাম্বারটা টার, এর কোনো ভালো দিক নাই, শুধু খারাপ। এই তার গ্যাস, টারের জন্য, টারটা কেমিক্যাল, ওই কেমিক্যালটা যে গ্যাস ফর্মে থাকে, ওই টারের জন্য আমাদের পুরা ফুসফুস যে দেখতে হালকা গোলাপি, পুরো কালো কুচকুচে হয়ে যায়। তার একটা বজ্র টাইপের না, ওই তো টার বজ্র কেমিক্যাল, যেটা গ্যাস ফর্মে থাকে, যার জন্য আমাদের ফুসফুস পুরো কি হয়ে যায়, কুচকুচে কালো হয়ে যায়, একদম পচে যায়। 3 নাম্বার কার্বন মনোক্সাইড, এর কোনো ভালো দিক নাই, এটাকে নীরব ঘাতক বলা হয়, যেটা ধীরে 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 তার ক্ষতি করে। সিগারেট খাওয়াটা 2 রকম হতে পারে, সক্রিয় ধূমপান, নিজে খাওয়া, নিষ্ক্রিয় ধূমপান। আমি খাই না, আমার ফ্রেন্ড খায়, তার মানে আমার ফ্রেন্ড যদি খায়, আমি পাশে বসে থাকি এবং তার স্মেল পাই, আমি না খাইলে আমার সেম ক্ষতি হচ্ছে, তার বেশি করতে হচ্ছে। আমরা ফিল্টার দিয়ে নিচ্ছি, আপনি ফিল্টার ছাড়া নিচ্ছেন, কথা বুঝতে পারছি? এলো খারাপ জিনিস। আচ্ছা, এরপরে আসি, সিগারেট খাইলে কি কি ক্ষতির দিক আছে। প্রথম এমফাইসেমা, আমাদের ফুসফুস বা অ্যালভেওলার থলিগুলো ফেটে যায়, ব্রঙ্কাইটিস হতে পারে, এই শ্বাসনলী ক্ষয় হয়ে যায়, তারপরে দ্রুত করোনা ভাইরাস দিয়ে আক্রান্ত হতে পারে, তার শ্বাসকষ্ট হতে পারে,
তার যক্ষা হতে পারে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়ার জন্য হয়। এই রোগগুলো নর্মালি হয়ে থাকে। একজন ব্যক্তি সে সিগারেট খায় না, তার ফুসফুসের কালার কি হালকা গোলাপি, এক্সরে করলে দেখতে হয়ে যায় সাদা। উল্টা, একজন ব্যক্তি সিগারেট খায়, তার ফুসফুসের কালার কি কালো, কয়লার মতো কালো, এক্সরে করলে হয়ে যায় সাদা। স্পট দেখা যায়। উল্টা দেখা যায়, ও উল্টা হয়ে যায়, এক্সরে সাদা করলে থাকে। কালার চেঞ্জ হয়ে যায়, সাদা কালো। পুরোটাই সাদা। কালো থাকলে সাদা হয়ে যায়, সাদা। বুঝলাম? এই যে বলে না যে ফুসফুসে স্পট পড়ে গেছে, ওটা কি ওইটাই? আবার যারা স্মোক করে তাদের ফুসফুসে স্পট পড়ে যায় বলে, এই spot না, এই spot। এক্সরে করলে যে বলে। কালো শেষ হয়ে যায়। না এটা যদি মানে প্রাইমারি স্টেজে হয়, তখন হলো কি, তোমার এই গুটি গুটি এরকম সিস তৈরি হয় আর কালো হতে শুরু করছে। এক্সরে দেখা যায় কিভাবে তা? এখানে এক্সরে এরকম না, এক্সরে করলে কি হয়, দেখা যায় সাদা 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 হয়ে আছে এমন। একদম সাদা মানে চেইন স্মোকার থেকেও বেশি। আর যেমন হয় সাদা 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 সাদা, তাহলে বুঝতে হবে কি স্পট পড়া বলে। হ্যাঁ, এলো সিগারেট খাওয়ার প্রাইমারি স্টেজে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এক্সরে কালার করে কিভাবে? এক্সরে কালার দেখতে পারে না কেন বুঝলাম না। এক্সরেতে কালার উল্টা হয়। মানে ব্যাপারটা কি, এক্সরের ক্ষেত্রে আমি যদি সাদা জিনিস দেই, ওইটা যখন প্রতিফলন করে তখন এটা কালো হয়ে যায়। আর যদি কালো জিনিস দেই, ওটা প্রতিফলন থেকে সাদা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, সাদা কালো শুধু। উল্টো হয়ে যায়, সাদা কালো শুধুমাত্র উল্টো হয়ে যায়। এখনকার যদিও এক্সরেতে এখন রঙিন এক্সরে আসছে। তাই শুনিনি এটা। রঙিন এক্সরে এখনকার সময়, এই যে এখনকার যতগুলো আমার যেমন হাত ভেঙে গেল না, সব তো রঙিন এক্সরে। সাদা রঙিন এক্সরে এখন একদম নাই বললেই চলে, অধিকাংশই রঙিন এক্সরে। এক্সরে কই পাচ্ছেন? হ্যাঁ, রঙিন করে তো এখন প্রায় সবই রঙিন করে, সাদা কালো তো খুবই কম। রঙিন বলে যত যেরকম কালার আছে ভিতরে সেরকম দেখা হ্যাঁ যায়। হ্যাঁ, একদম অরিজিনালটা ডিজিটাল হয়। আগে করতে শুধু সাদা কালো একদম নর্মাল, কিন্তু এখন বর্তমানে সবই ডিজিটাল হয় রঙিন। তাই তো বলো, আমি পড়তে গেলেই বলে কোনটা করবেন, রঙিন নাকি নর্মালটা, এরকম জিজ্ঞাসা করে। একবারই এক্সরে করেছি। এই হলো কাহিনী। আর কি আর কি আর কি এইটাই। এই যে যেসব বড় বড় ভাষণ আমি দেখাই দেবো, চিন্তা আমার আর একদিন লাগবে ওদের শেষ করতে। ওকে ওকে, তাহলে তো আপনি তো যে টার্মগুলো বলেছেন আপনি তো সবগুলো আমি বুঝতে পারেন, সেটা তো আমার বই দেখে একটু দেখা লাগবে। মানে যেমন নাম যদি না বুঝতে পারি বা চোখে দেখার জন্য। এখন বইতে তো ওইরকম ভাবে সব দেয়া নাই, তো প্রবলেমটা এখানে।